সুপ্রিয় দর্শক, ১৯৭৯ সালের একটি বিধিমালা রয়েছে। এটিকে বলা হয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, এবং এই বিধিমালার আওতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ৫ বছর পর পর তাদের সম্পদের হিসাব দিতে হয়। এই ৫ বছরে তাদের কত টাকা বাড়লো, সম্পদের পরিমাণ কী পরিমাণ কমলো, তার হিসেব দেওয়ার একটি বিধান। কিন্তু সম্প্রতি এই দু একদিনের ভেতরে একটি চিঠি ইস্যু করা হয়েছে সরকারের দিক থেকে। বলা হয়েছে যে এই বিধিটি কড়াকড়িভাবে বাস্তবায়ন করা হবে এবং সব সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই হিসাব দিতে হবে। এই চিঠি ইস্যু করার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি এতদিন ধরে এই ৭৯ সালের পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বিধিটি অমান্য করে এসেছেন? যদি তা হয় তাহলে কেন? এবং এমন একটি সময়ে এই চিঠি ইস্যু করা হলো যখন চারদিকে রাজনীতিবিদরা জোর গলায় বলছেন যে রাজনীতিবিদদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত হচ্ছে এবং আমলাদের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে যাচ্ছে। এমন একটি সময়ে এই চিঠি দেয়া হলো যখন কানাডার বেগমপাড়ায় দেশের বেশ কয়েকজন আমলা বাড়ি করেছেন বলে অভিযোগ উঠেছে। যখন দুর্নীতি দমন কমিশন দুদককে আমলাদের সম্পদের হিসেব নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে, তখন এই চিঠি এলো। জনতন্ত্রে গণতন্ত্রে আসুন, সার্বিক পরিস্থিতি কি তা আজ আমরা আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমন্ত্রিত অতিথি এই সন্ধ্যায় জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব আব্দুল করিম। বলাই বাহুল্য যে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে, গুরুত্বপূর্ণ সব পদে কাজ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক লিগ্যাল জনাব মইদুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব কাজী রিয়াজুল হক আপনাকে দিয়ে। এখন এই চিঠি ইস্যু করে সবাইকে মনে করিয়ে দেয়া যে ৫ বছর পর পর সম্পদের হিসাব দিতে হবে। যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর আগে এই হিসাব দিয়ে না থাকে, তাহলে এটি কি আইনের ব্যত্যয়? সেটা তো ঠিকই, আইনের ব্যত্যয় না বললে এটা বলবো যে আইন পালন করা হয়নি। আইন যেভাবে প্রতিফলিত হওয়ার কথা ছিল, যেটা একটু আগে আপনি বলেছেন যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ সালে যেটি করা হয়েছিল, তো এই কন্ট্রাক্টের ভিতরে বলে দিয়েছিল যে প্রতি ৫ বছর পর পর সম্পদের হিসাব দিতে হবে। এটা বাধ্যতামূলক, কিন্তু সেটা তারা প্রতিপালন করেনি। কারণ প্রতিপালন কেন করেনি সে ব্যাপারে একটা প্রশ্ন এসেছে যে যারা সরকারি কর্মচারী, বিশেষ করে কর্মকর্তাদের কথা বলছে, একটা সার্টেন লেভেলের উপরে যাদের ইনকাম, তারা তো প্রতি বছর এখন ম্যান্ডেটরি হয়েছে যে তারা প্রতি বছর ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করছে। ইনকাম ট্যাক্সের রিটার্নের ভিতরে কিন্তু একটা জায়গা আছে যেখানে আমাদের অ্যাসেটের হিসাবটা দিতে হয়। সেইটা আমি দেখেছি যে এরকম এটা নিয়ে কথা হয়েছে, কেন সাবমিট করা হচ্ছে না, তখন বলেছে আমরা তো দিয়েই যাচ্ছি সরকারকে প্রতিবেদন, এনবিআর এর মতো প্রতিষ্ঠানকে দিয়ে যাচ্ছি। সো কিন্তু একথা তো ঠিক যে ওটা তো মাপ করা হয়নি। ওখানে তো বলা হয়নি যে যারা এনবিআর এ ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিচ্ছে ইনকাম ট্যাক্সে, তাদের এটা দিতে হবে না। অতএব এটা দেওয়া উচিত ছিল, এবং এই উচিত ছিল বলেই আজকে এটা দেয়া হয়নি বলেই আজকে আমরা হিসাব পাচ্ছি না। কাকে বিভিন্ন জনকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। একবার বলা হচ্ছে যে এর অপকর্ম, একবার হচ্ছে এর দুর্নীতি। বাট রিয়েলিটি ইজ দিস, আমি যেটা বলবো দুঃখজনক হলেও সত্য, যে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সরকার একটা শুদ্ধাচার কৌশল তৈরি করেছে যে কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় বা তার অধীনস্থ দপ্তরগুলো কিভাবে কাজ করবে, তাদের কিভাবে অ্যাকাউন্টেবিলিটিটা দেখা হবে। এগুলো সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে একথা সত্য, এই যে সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের দেশে সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে অনেক কম ছিল, যার ফলে কোয়ালিফাইড ছেলেরা, মেরিটোরিয়াস ছেলেমেয়েরা, তারা কিন্তু আমাদের সরকারি চাকরিতে আসতো না। তারা কর্পোরেট বডিতে চলে যেত, ইউএন বডিতে চলে যেত। দেয়ার ওয়াজ এ টেন্ডেন্সি লাইক দ্যাট। ইভেন ইন আমাদের সময়, আমার সময় কর্মী, আমাদের সময় এটা ছিল। আমরা দেখেছি যে তারা ভালো ছেলেরা আসছে না, এখানে আসতে চাচ্ছে না। কিন্তু সেটাকে কিন্তু এখন এমন একটা পর্যায়ে বর্তমান সরকার এনে দিয়েছে। Now, I don't think that there is a very big difference between the corporate bodies and government salaries. So, উপরন্তু আমাদের দেশি কোম্পানিগুলোর চেয়ে কিন্তু সরকারি সুযোগ সুবিধা আরো বেশি।
না এখন তারপরেও আমি বলবো যেটা দুঃখজনক, আমরা কি দুর্নীতি কমাতে পেরেছি? জি এটাই জনাব আমার কাজী প্রশ্ন। জনাব কাজী রিয়াজুল হক, তাহলে আয়কর রিটার্ন জমা দেয়া ছাড়া সম্পদের হিসেব আসলে সরকারি কর্মকর্তাদের কাদের কাছে দেওয়ার কথা? না না, সরকারি হিসাব তো সেটা অবশ্য আইনের আমাদের এই যে 79 এর যে গভর্নমেন্ট সার্ভিস কন্ডাক্ট রুল আছে সেখানে ওইভাবে বলে দেওয়া নাই, তবে দিস ইজ আন্ডারস্টুড যে দে উইল ডিপোজিট ইট টু দ্য রেসপেক্টিভ মিনিস্ট্রি, আর রেসপেক্টিভ মিনিস্ট্রির মধ্যে জনপ্রশাসন আবার সেটাকে কোঅর্ডিনেট করবে, যেটা আমার কমন সেন্স আছে, হয়তো করিম উইল সাপ্লিমেন্ট মি, যে তারা করবে। এবং তারপরে যদি আবার জনপ্রশাসনের জন্য তার ঊর্ধ্বতন যে আছে, মন্ত্রী আছে বা যারা আছে, তারা দেখবে। তো একটা মেকানিজম আমাদেরকে তৈরি করতে হবে, এর মধ্যে যেটা মেকানিজম তৈরি করতে হবে, কিন্তু এটা তো দেয়াই হয়নি। জি অ্যাটলিস্ট এটা জনপ্রশাসন, এই সার্কুলারটা, এই রুলটা কোঅর্ডিনেট করে জনপ্রশাসন মন্ত্রণালয়, মানে তৎকালীন সংস্থাপন। তো এটা তাদের কাছে যাবে, তবে আমার মনে হয় এটা ইট শুড বি ইন দ্য মিনিস্ট্রি উইথ দ্য সেক্রেটারি অফ দ্য রেসপেক্টিভ মিনিস্ট্রি। জি আমি আপনার কাছে আবার আসবো। জনাব আব্দুল করিম, যে চিঠি ইস্যু করা হয়েছে তার ধরনের দুটো ব্যাখ্যা আমি আপনাকে বলি। একটি হলো যে এখন কি পরিস্থিতি এমন হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জানাটা খুবই রাষ্ট্রের জন্য প্রয়োজন হয়ে পড়েছে, আর যদি তারা আগে থেকে হিসাব না দিয়ে থাকেন তাহলে এটি কি তাদের এক ধরনের স্খলন কিনা? নানা মহলে এই প্রশ্ন আছে, কি বলবেন আপনি? ধন্যবাদ। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া এটা একটা বাধ্যতামূলক বিধি। সরকারের একটি আইন আছে, নীতিমালা আছে, এবং এটা সরকারি চাকরিতে যখন ঢুকে তখন একবার হিসাব দিতে হয় যে আমার এই সম্পদ আছে, আমি মূল সম্পত্তি এত, টাকা পয়সা এত, ইত্যাদি ইত্যাদি, এবং প্রতি 5 বছর পর পর সম্পদের কি পরিমাণ বাড়তি হলো বা কমতি হলো এটা আবার দিতে হয়। এবং এটা আমরা প্রশাসনিক ক্যাডারের যারা ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এগুলার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যথাযথ কর্তৃপক্ষ। এবং আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের জন্য যেসব বিধিবিধান বা সার্কুলার মাঝে মধ্যে এইসব সার্কুলার দেওয়া হয়, এটা তেমন নতুন কিছু বলে আমার মনে হয় না। তবে বিষয়টা এমন একটি প্রেক্ষিতে যখন মাননীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ বলছেন যে রাজনৈতিক ক্ষমতা এখন আমাদের চাইতে আমলাদের কাছে বেশি, কোনো কোনো, যেমন মানে প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জেলায় প্যান্ডেমিকটা কোঅর্ডিনেট করার জন্য সিনিয়র সচিবদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মাননীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছে। এই সময়ের সাথে জাস্ট মিলে গেছে, কিন্তু এই ধরনের সার্কুলার সম্পত্তির হিসাব দেন, সম্পত্তি বাড়লো না কমলো হিসাব দেন, এই ধরনের সার্কুলার মাঝে মধ্যে কিন্তু ইস্যু হয়। এবং জনাব আব্দুল করিম, আপনি যে রাজনীতিবিদদের সমালোচনার প্রসঙ্গটা উল্লেখ করায় আমার মনে পড়ে গেল যে প্রধানমন্ত্রীর আগ্রহের একটি প্রকল্প ছিল যে যাদের কিছু নেই তাদেরকে একটি পাকা ঘর তৈরি করে দেয়া, এবং বেশ কিছু ঘর ভেঙে পড়েছে বলে পত্রিকায় খবর এসেছে, এবং সেজন্য আমলাদেরকে ব্যাপক দোষারোপ করে রাজনীতিবিদরা সমালোচনা করছেন। এই সমালোচনা তো এটা বৈধ সমালোচনা এবং যথাযথ সমালোচনা, কারণ কিছু ঘর মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল তহবিল থেকে এই ঘরগুলা নির্মাণ হওয়ার আগেই বা 1 বছরের মধ্যে যদি ধসে পড়ে, এখানে যারা যারা জড়িত ছিলেন নির্মাণের সাথে, এখানে বিভিন্ন সংস্থা জড়িত, প্রশাসন থাকে, ইঞ্জিনিয়াররা থাকে, বিভিন্ন যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এই কারণে যে গরিব মানুষদের অর্থ তারা তছরুপ করেছেন, তছরুপ না করলে এগুলোর কোয়ালিটি খারাপ হইতো না। এটা আমার মনে হয় মাননীয় সংসদ সদস্যবৃন্দ বা মাননীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা সমালোচনা করেছেন, এটা অত্যন্ত বৈধ সমালোচনার যোগ্য সমালোচনা, এটা যে কেউ সমালোচনা করা উচিত। তবে এক্ষেত্রে ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা ঠিক হবে না। তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। তবে আমি যেটা বলছিলাম যে সরকারি কর্মচারীদের যে আচরণ বিধিমালা 1979 এবং পরবর্তীতে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও আপিল বিধিমালা, এগুলা প্রত্যেকটা সরকারি কর্মচারীর জন্য যথাযথভাবে প্রযোজ্য, যাতে তারা স্বচ্ছতা
জবাবদিহিতা, ন্যায্যতা এবং আইনের দৃষ্টিতে সবাই যে সমান এটা যাতে নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যে সরকার এই ধরনের সার্কুলার জারি করে থাকেন। এবং এটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু অসৎ আচরণের সামিল, এবং সরকারি কর্মচারীদের জন্য কেউ যদি অসৎ আচরণ করে থাকে তাহলে তার শাস্তি যে কোনো শাস্তি হতে পারে, চাকরি থেকে ডিসমিসাল, রিমুভাল, অন্যান্য যে কোনো মাইনর পানিশমেন্টও হতে পারে। তবে এই ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকের যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হয়, সরকারি কর্মচারীদেরকেও কিন্তু রিটার্ন দিতে হয়, এটা দেওয়া বাধ্যতামূলক। তবে রিটার্ন দেওয়া এক জিনিস আর কর দেওয়া আরেক জিনিস। যদি কর আরোপযোগ্য ইনকাম না হয় তাহলে তাকে রিটার্নই শুধু দিতে হবে, কর দিতে হবে না। আনফরচুনেটলি বাংলাদেশে যে কর আহরণ, আমাদের যে বিশাল উন্নয়ন কর্মযোগ্য, এটার জন্য কিন্তু সরকারের প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই অর্থ কিন্তু কর থেকে আসে, এবং বাংলাদেশে যে কর আরোপের হার, কর আহরণের হার, এটা কিন্তু দক্ষিণ এশিয়ার অনেক দেশের চাইতেও খারাপ, যেমন নেপাল, ভুটানের চাইতেও খারাপ। আর মানে যে বাংলাদেশের লোকজন নেপাল, ভুটানের লোকজনের চাইতেও কম কর দেয় সরকারকে, এটা দুর্ভাগ্যজনক। এবং কর আহরণটা বাড়ানোর যেমন প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, কর সংগ্রহের ব্যাপারেও স্বচ্ছতা থাকা দরকার। স্যার যেটা বললেন, শুদ্ধাচার কৌশল, এটি সরকারের একটি নীতি, এবং এটা বাস্তবায়ন করলে স্বচ্ছতা, জবাবদিহিতা অনেক ক্ষেত্রে নিশ্চিত করা যাবে। আমি আপনার কাছে আবার আসবো। জনাব মইদুল ইসলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত 18 নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে প্রসঙ্গক্রমে কানাডার যে বেগমপাড়া বলে খ্যাত, তার কিছু আলোচনা করেছিলেন এবং বলেছিলেন যে সেখানে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বাড়ি বাড়ানোর সংখ্যা বেশি। কি মনে হয় আপনার? এই চিঠির সঙ্গে কি এই ধরনের ঘটনার কোনো যোগাযোগ আছে? মানে এই এখন সম্পদের বিবরণী চাওয়ার বিষয়টার সঙ্গে রিলেট করতে চাইছেন? হ্যাঁ, এর কোনো যোগসূত্র আছে কিনা? মানে কাকতালীয় ভাবে হয়তো বা মনে হচ্ছে, কিন্তু আমি যেটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেটি ইতিপূর্বে কাজী রিয়াজুল হক বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক জনাব মইদুল ইসলাম, আপনি, আমরা আশা করি শুনতে অপেক্ষা করছি না, উনি আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছেন। সংযুক্ত হওয়া মাত্রই আবারও জি বলুন বলুন। হ্যাঁ, জনাব মইদুল ইসলাম বলুন। হ্যাঁ জি, দুঃখিত, আমার নেটটা একটু অসুবিধা করছে। তো এখন কত জায়গায় হিসাব দেয়া হবে, এবং এই যে হিসাবটা নেওয়া হবে কর্মচারী আপনার 79 সালের যে আচরণ বিধিমালায়, সেখানে বলা হয়েছে সরকারের কাছে না, আমরা আবারও যুক্ত হতে পারিনি। জি, হ্যাঁ বলুন বলুন বলুন। জি জি, তো সেই জায়গায় কত জায়গায় হিসাব দেওয়া হবে? আমার মনে হয় হিসাবের জায়গাটা যদি ইনকাম ট্যাক্সের ওই জায়গায় রাখা হয়, আর সরকারি আচরণ বিধিমালা যেটি বলছিলাম সেইগুলোর দিকে দেখানোর দরকার। একটি হলো যেমন ধরেন উপহার সামগ্রী কেমন ভাবে নেওয়া হবে, পরে রাজনৈতিক ইয়েতে তদবির করা, বদলির ক্ষেত্রে, নানান ক্ষেত্রে চাঁদা নেওয়া, ধার গ্রহণ, মূল্যবান স্থাবর সম্পদ ক্রয় বিক্রয়। আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে যে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই জায়গাগুলোর আচরণ বিধিমালার আরো অনেক জায়গা আছে যেইগুলোর দিকে নজর দেওয়া উচিত, যাতে করে সরকারি কর্মকর্তা, এক কথায় কর্মচারী, তাদেরকে কন্ট্রোল করা যায়। কিন্তু আপনার এই যে সম্পদের বিবরণী নেওয়া হচ্ছে, 5 বছর পরে দেয়া হবে, এটা থাকবে, যাচাই করা হবে। ধরেন নাম কাওয়াস্তে একটা দেয়া হলো, ইতিপূর্বে আমার মনে আছে যে 2007-এর প্রেক্ষিতে 9 সালের দিকে একবার চাওয়া হয়েছিল, খুব সম্ভব দেওয়া হয়েছে। এইগুলোর কি যাচাই বাছাই করে কি বলা হয়েছে যে তার বেশি হয়েছে বা কম হয়েছে?
এইগুলো একটা মানে শুধু একটা ফর্মালিটিজ অবজার্ভ করার মতনই দায় সারা গোছের হবে আমার মনে হয় আর কি। এর চেয়ে ভালো হচ্ছে যে ওই জায়গায় একই জায়গায় সম্পদের হিসাব রাখেন এবং সেই জায়গা থেকেই হিসাবগুলো যাচাই করার ব্যবস্থা করা, এবং যদি ধরেন যেটি এটার লক্ষ্যটা কি, লক্ষ্যটা ওইখানে বলা আছে। আপনার সরকারি কর্মচারী যে আপিল শৃঙ্খলা বিধিমালা সেই জায়গায় আছে যে যদি অসঙ্গতিপূর্ণ আপনার হয় সম্পদ হয়, তারপরে আয়ের সাথে তার ব্যয় যদি অসঙ্গতিপূর্ণ হয়, এইটা অসদাচরণ হবে এবং এইটার কারণে সে ডিসমিসাল যোগ্য হবে চাকরি থেকে। আর যদি আসেন দুর্নীতির কথা, তাহলে দুর্নীতির কথা 1947 সালের যে আপনার প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট, সেই জায়গায় একটা ধারা বসানোই আছে 47 সালে, এটা তো 79 সালের কথা বলছেন। সেইখানে বলা আছে যে আপনার ডিসপ্রপোর্শনেট প্রপার্টি যদি হয় তাহলে সেখানে তার 7 বছরের সাজা হবে। ও তো ওই জায়গাতেও আছে। আমার মনে হয় যে এই যে আমরা বোধহয় জায়গাটা ছেড়ে আচরণ বিধিমালার ওই জায়গাটার উপরে হঠাৎ করে এখন 5 বছর পর পর হিসেব দেবেন, প্রতি বছরে দেখার কথা আচরণ বিধিমালায় ওইটা এখনো বহাল আছে। ওই বিধিমালায় আরো যেই সমস্ত আচরণের মধ্যে থাকার কথা যেগুলো ভায়োলেট করে আজকে এই অবস্থা তৈরি হয়েছে, যে ধরেন রাজনৈতিক তদবির করার কথা নিষেধ করা আছে, ব্যবসা করার কথা নিষেধ করা আছে, অন্যের নামে মানে আত্মীয় স্বজনের নামে আমি যেই অফিসে কাজ করছি সেই অফিসে কেউ টেন্ডার করবেন না। এর কিন্তু আমাদের আপনি দেখেন খোঁজ নিয়ে এরকম আপনারা রিপোর্টও করেছেন যে অনেকেরই এরকম আত্মীয় স্বজন তারা এখানে কোম্পানি খুলে একটা টেন্ডার দেন। এইগুলোর জায়গায় আমার মনে হয় টাইপ করাটা সবচেয়ে বেশি জরুরি। আর ওইটা যেটা বলছেন বেগম পাড়ার বিষয়, সেটা এখন এই সময়ে হতে পারে, তবে সম্পদের হিসাব সেটা প্রত্যেক নাগরিকেরই মানে যাদের সম্পদ সত্যিকার অর্থে বেশি আছে তাদের হিসেব করা এবং এইটা আপনার যাচাই করা। আরেকটি জিনিস আমি বলি, এই জায়গায় একটা সমস্যা আছে। ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স আইনের ভিতরে বলা হয়েছে যে প্রশ্ন করা যাবে না, উৎসবিহীন উৎসের খবর নেওয়া যাবে না। সেইখানে বলে দেওয়া হয়েছে যে এত % ট্যাক্স দিলে ইতিপূর্বে হয়ে আছে, ওইগুলোর অবস্থাটা কি হবে? এবং এইটা তো এখনো চলমান। তো যারা এইভাবে ধরেন ইনকাম ট্যাক্সে ওইটা হালাল করে থাকেন, বৈধ করে থাকেন, সেই অবস্থাটা কি হবে? এটা এক ধরনের মানে আমি দেখছি যে বৈপরীত্য আর কি। একদিকে সুযোগ দেওয়া হয়েছে, এখন আবার বলছেন হিসাব দেন। তো হিসাব দিলে এগুলো কিভাবে মেলাবেন এবং তার জন্য যে দণ্ড ব্যবস্থা করা, শাস্তি বিধান করা, সেইগুলো ব্যবস্থা না করে শুধু ফর্মালিটিস করে আপনি সরকারি কর্মচারীরাও তাদের এই হিসাব মেলাতে ব্যস্ত থাকবে, যেই দপ্তরে জমা দেবেন তারাও এই কাজ নিয়ে ব্যস্ত থাকবে, একটা আসল কাজ বাদ দিয়ে এই কাজের দিকে যাবে। আমার অভিমত আপাতত এই পর্যায়ে এইটুকু। আমি আবার আপনার কাছে আসবো। জি, জনাব কাজী রিয়াজুল হক, জনাব মইদুল ইসলাম বেশ গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন যে 5 বছর পর পর সম্পদের হিসেব দেবে, বছরে বছরে নয়, সেই ঠিকঠাক মতো দিল কিনা তা কে যাচাই করবে? না, যাচাই তো হবে, এইটাই তো আমাদের সমস্যা। আমাদের সবচেয়ে বড় সমস্যা আছে যে আমাদের দেশে প্রচুর আইন আছে, প্রচুর নীতিমালা আছে এবং নিয়মিতভাবে আমাদের মন্ত্রণালয় থেকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আমাদের সার্কুলার ইস্যু করা হচ্ছে। বাট রিয়েলিটি ইজ দিস, যে এর কোনোটারই বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে না, অ্যাপ্লিকেশনটা আমাদের দেশে নাই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যার ফলশ্রুতিতে আজকে এই প্রশ্নটা এসেছে সরকারি কর্মচারীদের ব্যাপারে। আর অ্যাজ ফার অ্যাজ বেগমপাড়া আপনি যেটা উল্লেখ করছেন, আমি জানি না, আর আমার নিজের তো নেই, আমি বলতে পারবো না, আমার জানাশোনা কারোই নেই। তো আমি যে কার বাড়ি বেশি, কোন পেশার মানুষের বাড়ি বেশি বেগমপাড়াতে, তবে একথা ঠিক যে আমাদের দেশে থেকে প্রচুর অর্থ যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এটা শুধু আমাদের দেশি পত্রপত্রিকা না, আমাদের গ্লোবাল ইন্টারন্যাশনাল যে সমস্ত নিউজ এজেন্সি আছে, শুধু আপনাদের না, তাদের মাধ্যমেও আমরা বিভিন্ন সময় যে সমস্ত তথ্য পাই, তাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর বিদেশি টাকা আমাদের দেশে থেকে পাচার হয়ে বিদেশে চলে গেছে, কানাডা যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, বা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যাচ্ছে, আমি জানি না কোথায় কোথায় যাচ্ছে। তো যাচ্ছে টাকা, একথা তো ঠিক। তো এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, ডিউ রেসপেক্ট, যে চট করে আমলাদের বিষয়টা আর কি, আমলাদের না কাদের সেটা তো আমাদের বের করতে হবে। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। রাষ্ট্রকে বের করতে হবে কার
কার টাকা আছে, চলো ঢালাও কেন, আমলা বলে গেলে তো হবে না। আমলাদের হতে পারে, অন্য কোনো ক্যাটাগরির লোকদের হতে পারে, অতএব এটাকে বের করতে হবে কারা নিয়ে গেছে এবং তাদের আয়ের উৎসটা আমাদের খুঁজে বের করতে হবে। এইটা যতদিন পর্যন্ত আমরা না করতে পারবো, তার মানে যতদিন পর্যন্ত আমরা এই যে নীতিমালাগুলো আছে বাস্তবায়ন করতে না পারবো, এই যে আমাদের আচরণ বিধিমালা আছে 5 বছর, এটা বাস্তবায়ন করতে না পারবো, দেয়ার ক্যান বি মনিটরিং সিস্টেম। আমাদের দেশে অ্যান্টি কারাপশন কমিশন আছে, আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, আমাদের দেশে অম্বুডসম্যান করার বিধান রয়েছে, আমাদের সংবিধানে অম্বুডসম্যানের কথা বলেছে, একটা অম্বুডসম্যান নিয়োগ করে দেওয়া হোক, এটা আমাদের সংবিধান বলে দিয়েছে, এবং তার কাছে দায়িত্ব দেওয়া হোক যে আপনারা এইগুলো আপনারা তদন্ত করেন। কারণ একটা প্রশ্ন আসতে পারে যে আলটিমেটলি সবকিছুই সরকারি কর্মচারীদের উপরে, এটা সরকারি কর্মচারীদের একটা দোষ চাপিয়ে দেয় যে তারাই তো সবকিছু তদন্ত করে, তারাই সবকিছু করে, অথবা তারা তো নিজের দোষটা দেখবে না। ওকে, আপনি একটা এস্টাবলিশ করে দেন, একটা ইনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন ওয়াচডগ তৈরি করে দেন, তাদেরকে দায়িত্ব দেন, দেখেন তারা সঠিকভাবে সেটা করতে পারছে কি পারছে না, তারা দেখুক, রেগুলারলি এগুলো মনিটরিং করুক। আসলে যতদিন পর্যন্ত আমরা এগুলো মনিটরিং করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরাই ব্লেম গেম খেলেই যাবো আর কি, একজন আরেকজনের দোষ চাপিয়ে দিয়ে যাবো। আসল যে কে সেটা আমরা তাকে ধরতে পারবো না, বাট সেটা আমাদের জাতীয় স্বার্থে এখন সময় এসেছে, এখন আমাদের ধরতে হবে। আমাদেরকে এখন তাদেরকে খুঁজে বের করতে হবে কারাই অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে, সেখানে বাড়ি ঘর করেছে, এগুলো আমাদের বের করতে হবে। দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট, এটা সম্ভব। সরকার অনেক প্রশংসনীয় কাজ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে ধরার জন্য, এবং জিরো টলারেন্সের কথা খুব পরিষ্কার করে বলেছেন, শুদ্ধাচার কৌশল করেছেন, অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এদেরকে ধরার জন্য আমি মনে করি, দিস ইজ মাই হাম্বল সাজেশন, যে এইটা আমাদের সরকারি পর্যায়ে চিন্তা ভাবনা করা উচিত, আমরা এমন একটা নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে এই তদন্ত কাজগুলো করাবো, যাতে ভবিষ্যতে এদের উপর দোষারোপ করতে না হয়। দেখেন, আমরা অনেকদিন ধরে আমি মানবাধিকার কমিশনে থাকলে অনেকদিন ধরে আমরা বলে আসছি যে আমরা যখন কোনো তদন্ত করতে দেই, কোনো বিষয় ঘটলে আমাদের এজেন্সিকে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশই তো আমাদের তদন্তের এজেন্সি, তাই না? যদিও থানা পর্যায়ে এখন 2 জন ইন্সপেক্টর দিয়েছে, একজন ইনভেস্টিগেশন, বাট হি ইজ এ মেম্বার অফ দ্যাট ডিসিপ্লিন। তো সেই জন্য আমাদের মনে করি আমরা যে কোনো কঠিন বিষয়ের জন্য, শুধু এটা না, শুধু আর্থিক না, অন্য কোনো বিষয়গুলোর জন্য একটা নিরপেক্ষ একটা মানে ইয়ে থাকা উচিত, বডি থাকা, ওয়াচডগ থাকা উচিত, তাদেরকে সেই দায়িত্ব দেওয়া উচিত, উইথ এনাফ পাওয়ার, লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে এগুলো দেওয়া উচিত। এই পর্যন্ত আমার আপাতত বক্তব্য। আর এসবের জন্য আপনি বলছেন যে নেপাল নিয়োগ দেওয়ার কথা বলছেন আপনি। জি, অনেক ধন্যবাদ। সংবিধানেই এটা আছে, এই বাধ্যবাধকতা ছিল, এটা আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন। জি, রাইট। আমরা অনেক কনস্টিটিউশনাল অব্লিগেশন আমরা ফুলফিল করেছি, বাট একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন আমরা ফুলফিল করিনি, দ্যাট, এবং এই জন্য আইনও হয়ে আছে। একটা মানে ন্যায়পাল একটা আমাদের দেশে করা আছে, এবং পৃথিবীর সব দেশেই প্রায় ন্যায়পাল আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পশ্চিমা বিশ্বে আমি দেখেছি সব দেশেই ন্যায়পাল আছে। এই প্রতিষ্ঠানটি আমাদের দেশে করে আমাদের উচিত, আমি মনে করি যে আমাদের উচিত এখানে একটা তাদেরকে যথেষ্ট ক্ষমতা দিয়ে, তাদের যথেষ্ট সাপোর্ট দিয়ে, তাদেরকে দিয়ে এগুলো তদন্ত করতে নিরপেক্ষ হয়। তাহলে এই প্রশ্নটা আসবে না যে এটা কি ব্যবসায়ীর, এটা কি কোনো জনপ্রতিনিধির, না এটা কি আমলার, কে অপরাধগুলো করেছে, হুয়েভার হি ইজ, তাদের কাছে সবাই সমান থাকবে। জি, যাই হোক, একজন ন্যায়পাল নিয়োগ দিলে তিনি নেপালের অফিস এবং তার লোকবল কতটুকু কি করতে পারবে, বিরতির পর আমরা এই আলোচনা করব। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয়, ব্যয় নিরূপণের কোনো পদ্ধতি, কার্যকর পদ্ধতি সত্যি সত্যি আছে কিনা, এগুলো আমরা জানবো বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব আব্দুল করিম, কারো যদি আয়ের চেয়ে বেশি ব্যয় হয়, সেটি কি যাচাই করার, ধরার সত্যি সত্যি কোনো প্রক্রিয়া আছে? নিশ্চয়ই আছে। জাতীয় রাজস্ব বোর্ড যেটা, সেটার কাছে প্রত্যেক বছরের আয়কর রিটার্ন জমা দেওয়াটা বাধ্যতামূলক। সেখানে রিটার্ন দেখলে, রিটার্নটা যদি ভেরিফাই করা হয় ফিজিক্যালি, এই রিটার্নে কত টাকা তার আয় দেখানো হয়েছে, এবং ফিজিক্যালি
বাস্তবে তার কত টাকা আয় বা সম্পত্তি আছে, এটা যদি গরমিল হয় তাহলে এখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে এবং এটা এই দুর্নীতির শাস্তিজনক অপরাধ। যেমন অর্থ পাচারের যে বিষয়টা, বেগমপাড়ায় বাড়ির বিষয়, অন্যান্য জায়গায়, কানাডায় টাকা নিয়ে যাওয়া, সুইজারল্যান্ডে টাকা নিয়ে যাওয়া, পাচার করে নিয়ে যাওয়া, যারা এইসব দেশে ক্যামেন আইল্যান্ডে নিয়ে যাওয়া, এখানে অর্থ রাখাটা নাকি অত্যন্ত নিরাপদ, কিন্তু এই অর্থ কোনোদিন আর এই দেশে ফেরত আসবে না, কারণ এগুলা পাচার করা অর্থ, এগুলা ব্ল্যাক মানি, যারা মরে যাবে বা জীবিত অবস্থায় তারা এগুলা দাবি করে না। যাই হোক, যে অর্থ পাচার এগুলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া দরকার, তবে এখানে প্রাতিষ্ঠানিক কিছু ব্যবস্থা করতে হয়। এটা কাজী রিয়াজুল হক স্যার জানেন। যেমন যে দেশে অর্থ পাচার হয়, যেমন সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের যদি একটি চুক্তি থাকতো, আমাদের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকে, তারপরে হইল অ্যাটর্নি জেনারেলের অফিস আমাদের আইন ও বিচার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশে সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের সাথে আমাদের যদি চুক্তি থাকে, এখন ওই জায়গাটাই বোধহয় চেঞ্জ করে হোমকে দিয়েছে, অ্যাটর্নি জেনারেল হোমকে দেওয়া হয়েছে। এখন অর্থ পাচারের তথ্য যদি চাওয়া হয়, সেই দেশের সাথে যদি বাংলাদেশের চুক্তি না থাকে, তাহলে কিন্তু ওরা কোনো তথ্য দিতে বাধ্য না, তথ্য দেবে না। এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করে শুধুমাত্র অন্ধকারে হাতড়ালে কিন্তু হবে না। এবং রিয়াজুল হক স্যার যেটা বলছিলেন যে আমাদের যে উন্নতি, যে দৃশ্যমান উন্নতিগুলা হচ্ছে, সরকার এখন বেতন ভাতা অনেক বাড়িয়েছে আগের তুলনায়, কিন্তু তা সত্ত্বেও দুর্নীতি কমে নাই বলে অনেকের অভিযোগ। সৎ কর্মকর্তা, সৎ রাজনীতিবিদ সব জায়গায় আছে, কাউকে ঢালাও ভাবে দোষারোপ করা যাবে না, কিন্তু যারা দুষ্টচক্র আছে, যারা দুর্নীতিবাজ আছে, তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে কিন্তু যারা সৎ তারা নিরুৎসাহিত হবে। যেমন এখন বর্তমান সরকার যে বেতন ভাতা অন্যান্য সুবিধাদি প্রচুর পরিমাণে বাড়িয়েছেন, এবং এটার জন্য বাজেটে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়, এবং এই অর্থ সংগ্রহ করতে হলে অর্থ আহরণ এনবিআর এর মাধ্যমে হয়। এই এনবিআর এর প্রতি বছর যে রিটার্ন দেওয়া হয়, সেটা ভেরিফাই করলেই কিন্তু অবৈধ সম্পদের হিসাব পাওয়া যাবে। তবে এখানে আইনের প্রয়োগ করে কালো টাকা সাদা করার যে বিধান করা হয়েছে, এখানে মহিদুল ইসলাম সাহেব যেটা বলছেন যে যেটা বিরোধ দেখা যায়, একটি নীতির সাথে আরেকটা নীতির যে বিরোধ দেখা যায়, এগুলা অসঙ্গতিগুলা দূর করে কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই দুর্নীতি কমবে। 1947 সাল থেকেই, এমনকি ব্রিটিশ আমল থেকে দুর্নীতির বিরুদ্ধে আইন ছিল, বর্তমানে দুর্নীতি দমন কমিশন সেগুলো অনেকগুলো আছে ছিল, এখন দুর্নীতি দমন কমিশন গঠন করার মাধ্যমে এগুলো সব স্ট্রিমলাইন করা হয়েছে। দুর্নীতি যদি কমতো, যে প্রচুর পরিমাণে বাংলাদেশে উন্নয়ন কর্ম হচ্ছে, এগুলো আরো বেশি, অনেকেই বলেন যে আমাদের যে জাতীয় উন্নয়নের যে হার জিডিপি, এটা আরো 1% 2% বেশি হতো যদি দুর্নীতি কম হতো। তো এই ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু দুর্নীতির সম্ভাবনা থাকে। যেমন একটা অবৈধ পোস্টিং ট্রান্সফারের জন্য তদবির করা, এটাও কিন্তু দুর্নীতির শামিল। অফিসে যথাসময়ে না যাওয়া, এটাও কিন্তু দুর্নীতির শামিল। এবং যথাসময়ে দায়িত্ব পালন না করা, মানুষকে ভোগান্তি করা, এটাও দুর্নীতির শামিল। তো এই ক্ষেত্রে বৈপরীত্য বা যেসব বৈপরীত্য লক্ষ্য করা যায়, এগুলাকে স্ট্রিমলাইন করে আইনের যথাযথ প্রয়োগ, অত্যন্ত প্রয়োগটা প্রয়োজন। আমাদের যে আইনের কিন্তু অভাব নাই, আইনের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান, এবং এই ক্ষেত্রে যে ইভেন সরকারের বিরুদ্ধেও যাতে রায় দিতে পারে, সেই জন্য আমাদের সংবিধানে ন্যায়পালের যে পদটি রাখা আছে, দীর্ঘদিন খালি আছে, এই একটা আইনও করা হয়েছে। ন্যায়পালটা যদি অত্যন্ত দক্ষ এবং সম্মানীয় একজন ব্যক্তিকে যদি ন্যায়পাল নিয়োগ করা হয়, যিনি সরকারের বিরুদ্ধে বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে, রাজনীতিবিদদের বিরুদ্ধে, দুর্নীতিবাদ যে কেউ হোক, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা যদি করতে পারেন এই ন্যায়পাল নিয়োগের মাধ্যমে, তাহলেও কিন্তু দুর্নীতি অনেকটা কমবে। সরকারের আইন কিন্তু আছে,
নীতি আছে, এবং সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে সম্পদের হিসাব দেওয়া, এটা কিন্তু এনবিআর যে হিসাব দেবে এটা প্রতি বছর দিতে হবে কন্ডাক্ট রুল অনুযায়ী, হয়তো 5 বছর পর পর, কিন্তু এনবিআর যে ইনকাম ট্যাক্স রিটার্ন এটা প্রতি বছর দিতে হবে। একটা সরকারি কর্মচারীর যদি কর আরোপযোগ্য আয় থাকে তাহলে তাকে কর দিতে হবে, আদারওয়াইজ কর দিতে হবে না, কিন্তু রিটার্ন প্রতি বছর দিতে হবে, সেটা তার কর যাই হোক। তো এই ক্ষেত্রে আইনের সুষ্ঠু প্রয়োগটা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন, এবং সরকারের যে বিধানগুলো আছে, সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা, এবং একটা সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা, সেখানে লেখা আছে তার বৈধ ইনকামের সাথে অসঙ্গতিপূর্ণ তার যদি সম্পদ থাকে, দ্যাট উইল বি কন্ডাক্টেড অ্যাজ ট্রিটেড অ্যাজ মিসকন্ডাক্ট। এটা অসদাচরণ, এবং অসদাচরণের শাস্তি যে কোনো শাস্তি, ডিসমিসাল, জি, তারপর রিমুভাল, যে কোনো ধরনের আইনের প্রয়োগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যেটা আগে বলছিলাম, আমাদের যে সম্পদ আহরণের যে দৃশ্য, সেটা নেপাল, ভুটান এবং মালদ্বীপের চাইতেও খারাপ অবস্থা। সুতরাং আস্তে আস্তে সব এখন এনবিআর আইনের প্রয়োগ শুরু করেছে। জি, আমি আপনার কাছে আবার আসবো জনাব আব্দুল করিম। জনাব মহিদুল ইসলাম, তাহলে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক উইশ, ইচ্ছা সবকিছুই আছে। আপনারা বলছেন তাহলে যে ন্যায়পাল নিয়োগ দিলেই দুর্নীতি ঠেকিয়ে দেওয়ার কাজ আরো সহজ হয়ে যাবে? সেটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, কারণ আমাদের আরো অনেক রকমের কমিশনের যে অবস্থা, সেই জায়গার অভিজ্ঞতার থেকে আপনি বলতে পারেন। মূল জায়গাটা সেটি হচ্ছে যে সরকার বলতে যা বুঝায় আর কি, সেই জায়গাটাই তাদের আন্তরিকতা থাকতে হবে। ধরেন আদালত থেকে একটি রায় হলো, সেই রায়কে বাস্তবায়ন করার যদি আন্তরিকতা পুরোপুরি না থাকে, তো ওই জায়গাটাই খুব মুশকিল হয়ে যায়। সেজন্য বিচারের জায়গাটাও আপনার হয় না। এখন ন্যায়পাল হলে যে হয়ে যাবে সেটা বলা যাচ্ছে না। দুর্যোগ যে আছে, তারা যে প্রপারলি কাজ করছে, সেই কাজে কিন্তু মানুষ বা কেউ তেমন ভাবে সন্তুষ্ট নয়। সুতরাং ওইটা সমাধান নয়। আমি যেটা এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এই একই সম্পদের হিসাব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বারবার দেওয়ার কোনো অর্থ নেই। আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে যাদের আয়কর আছে তাদের দেয়ার কথা। এখন আপনি সরকারি কর্মচারীদেরকে এমনভাবে কানেক্ট করেন যাতে করে যাদের মানে আয়যোগ্য নাও হয় তারাও যাতে করে অন্তত পক্ষে সম্পদের হিসাবটা দেয়, তারা ওইটা যাচাই করবেন, এবং ওইখানে যদি কিছু পাওয়া যায় তাহলে তারা যেন আবার সরকারের এই জায়গায় দপ্তরে রিপোর্ট করেন, যাতে করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশনে যেতে পারে। আর ইনকাম ট্যাক্স আইনের ভিতরে, অর্ডিন্যান্সের ভিতরে যে শাস্তির বিধান আছে সেগুলোও যাওয়া যেতে পারে। আবার এদিকে দুর্নীতি দমনের জন্য এই যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের যে বিধান আছে সেইখানে যাওয়া যেতে পারে। আবার একইভাবে দুদক আইনের যে সম্পদের, অবৈধ সম্পদের যে 27 ধারা আছে সেইখানে যাওয়া যেতে পারে। তো এখন এই 5 বছর পরে হিসাব নিয়ে অযথাই এটা হিসাব দেওয়া এবং নেওয়া এবং যাচাই করা, আপনার সরকারি দপ্তরে বহু কাজ পড়ে আছে যে কাজগুলো হয় না। এটা আমার মনে হয় যে হয়তো, বরং আমি সাজেস্ট করব সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 79-তে বাকি আরো যে কতগুলো ব্যাপার আছে, হ্যাঁ, সেইগুলো যেমন ধরেন এই যে রাজনৈতিক তদবির করা, সভা সমাবেশে যোগদান করা, তারপরে ব্যবসা বাণিজ্য করা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলোতে যে করা, সেইগুলোর ব্যাপারেও কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাকশন হওয়ার কথা, চাকরিতে শাস্তি হওয়ার কথা। সেইগুলোর দিকে জোর দেন, সম্পদের জায়গাটা ওই একটা জায়গায় রাখেন যেখান থেকে প্রতি বছর হিসাব দিবে, তাহলে আমার মনে হয় এই জায়গাটা সলিউশন করা যাবে। তাহলে আপনি এই চিঠিকে অহেতুক মনে করছেন? এই যে আইবের, আমি এইভাবে বলছি না, আমি বলছি আমার মতামত এইটা যে এতে করে যে পারপাস, সেই পারপাসটা ধরেন সংস্কৃতি যদি না বদলায়, আর যেটি মাননীয় করিম মহোদয় বলছিলেন যে বেতন বাড়ানো হয়েছে কিন্তু কমছে না, তার কারণটা কি? কারণ এটা ধরেন নৌকার উপরে আছে, পানির উপরে নৌকা আছে, তো পানি বাড়লে নৌকা তো চারতেই আছে, ওর সুখের মাত্রা
তো উপরে উঠে যাচ্ছে, যখন তার বেতন বাড়ছে তো সুখের মাত্রা বেড়ে যাচ্ছে। সুতরাং ওনার যে হাই হাই নাই নাই খাই খাই এই ভাব তো ওনার মোটেই যাচ্ছে না। আপনি যতই বেতন বাড়ান না কেন, যেটি করতে হবে সেইটি হচ্ছে যাতে করে অবৈধ সম্পদ ভোগ করতে না পারে, সঞ্চয় করতে না পারে। এই জায়গাগুলোতে যদি আপনি টাইট না দেন এবং এই হিসাব নিয়ে তারপরে কবে এটা বের করবেন সরকারি দপ্তর, সাজা আপনি সরকারি দপ্তরে কি দিবেন? ডিসমিজাল। সে আর এক জায়গায় কিছু একটা অন্য কিছু করে ওই সম্পদ বাজেয়াপ্ত করবার মতন অবস্থাও এখানে খুব একটা হবে না। আপনাকে দুদক আইনে যেতে হবে। দুদক যদি করে তো দুদককে রেফার করে দেন, এটা তো প্রতি বছর ইনকাম ট্যাক্স থেকেই তো দিচ্ছে। আমি এই জায়গাটাই বলছি আর কি, মানে কাজের কাজ হবে। বাকি যে আচরণ বিধিমালার বাকি যে বিধিগুলো আছে সেইগুলোর উপরে যদি জোর দেন, সরকারি কর্মচারীদের স্বভাব চরিত্রগুলো ঠিক হবে, তারা কাজ ঠিক মতন করবে, তাদের নিজের কাজে বিলম্ব যাতে না করে, মানুষকে হয়রানি যাতে না করে, এগুলোও তো আচরণ বিধিমালার ভিতরে আছে। সেগুলো এনশিওর করেন যাতে করে ওইগুলো না করে, তাহলে তো সরকারি কর্মচারীদের আচরণ ঠিক হয় এবং আপনার মানুষ সঠিক অর্থে সেবা পায় এবং অবৈধ আয় করবার যে রাস্তা সেগুলো বন্ধ হয়ে যায় যদি উনি ঠিক আচরণের মধ্যে থাকেন। এইটাই হচ্ছে আমার সাজেশন আর কি, মানে আমার মতামত কথা। জনাব কাজী রিয়াজুল হক, এমন সিস্টেম কি সত্যিই করা সম্ভব যে কেউ তার অবৈধ উপার্জন ভোগ করতে পারবে না, রাষ্ট্র নিয়ে নিবে? আমি সরাসরি ওইভাবে কথাটা বলবো না, আমি কথাটা বলবো এইভাবে যে দেখেন, একটু আগে করিম সাহেব কতগুলো সাজেশন দিয়েছে যে কতগুলো প্রাতিষ্ঠানিক পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। যে আমি অবৈধ সম্পদ করব, ভোগ করতে পারবো না, রাষ্ট্র নিয়ে আমি এই সিস্টেমে যেতে চাই না। আমি অবৈধ সম্পদ যারা করবে তারা যেন এটা বন্ধ করে দেয়, তাদের ভিতরে একটা ভীতি আসে। যে করিম সাহেব যে কথাটা বললেন যে আমরা কিছু প্রাতিষ্ঠানিক পদক্ষেপ যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে নিতে পারি, যে কি কি করলে, যেমন কিছু চুক্তির কথা বড় হলো, আমরা সেগুলোতে বের করে তারপরে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা শুধু শাস্তি করি, তো শাস্তি এবং পুরস্কার দুটো একসাথেই থাকবে, পানিশমেন্ট এন্ড রিওয়ার্ড। তো আমরা যদি কিছু লোককে শাস্তি দিতে পারি এবং যারা এগুলো বের করে নিয়ে দেবে তাদের কাছে আমরা পুরস্কার দিতে পারি, এই পদ্ধতি যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি। কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের এত মামলা হচ্ছে, সেই একটা স্বাস্থ্য অধিদপ্তরের একটা ড্রাইভার আফজাল্লাহ কি নাম, এরকম এত বড় দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক, তার যে এত অগাধ সম্পত্তির মালিক হলো, কই তেমন তো কিছু দেখছি না। আমরা কাউকে শাস্তি দেওয়া হচ্ছে, এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না, এটা দৃশ্যমান হচ্ছে না। যতদিন পর্যন্ত না আমরা এদেরকে ধরে চিহ্নিত করে কয়েকটা কেসকে আমরা করতে পারতাম, আমরা যে আইনের প্রয়োগ করতে পারছি না, আমরা বিচার সম্পন্ন করতে পারছি না, শাস্তি দিতে পারছি না। এই শাস্তি না দিতে পারার কারণে এই অপরাধীদের মনের মধ্যে আরো সাহস জেগে বেড়ে যাচ্ছে। সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে কয়েকটা পদক্ষেপ তো নিতেই হবে, যেটা করিম সাহেব বলেছেন প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। এবং আপনি যেটা বলেছেন যে ওদের যে টাকা পয়সা আছে সেটাও যারা যদি দোষী হয় তাহলে সেটাকে ফরফিট করতে হবে, সেটা রাষ্ট্র কোষাগারে নিয়ে আসবে, যেমন ইতিমধ্যে এনেছে। সিঙ্গাপুর থেকে রাষ্ট্র তার কোষাগারে টাকা নিয়ে এসছে, সে মালিক খুঁজে পাওয়া যায় না, রাষ্ট্র থেকে খুঁজে টাকা নিয়ে এসছে, আমাদের টাকা আমাদের দেশে এসে গেছে। তো এরকম করে রাষ্ট্র সেগুলোকে নিতে পারবে, রাষ্ট্র কিন্তু নেবে, কে নেবে? টাকা তার কেউ নেবে না, দুর্নীতি দমনের আইনের ভিতরে ওই বাজেয়াপ্তের শব্দই আছে, মানি লন্ডারিং আইনের ভিতরে বাজেয়াপ্ত শব্দই আছে, এবং বাজেয়াপ্ত মাস্ট করতে হবে। বাজেয়াপ্ত মানে কে করছে? সে টাকাটা পাচ্ছে কে? রাষ্ট্র পাবে, করে করতে হবে। আচ্ছা, বিচারের মাধ্যমে আসতে হবে। তো এই যে বিচার সম্পন্ন হয়, আপনি যেটা বলেছেন, এবং সর্বশেষ আমার লাস্ট কথা যেটা থাকবে এই পর্যায়ে, সেটি হচ্ছে যে আমাদেরকে খুব দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে। কিছু দুর্নীতিবাজ লোককে আমাদেরকে চিহ্নিত করে তার বিচার কার্য সম্পন্ন করে তার শাস্তিটা দৃশ্যমান করাতে হবে, যাতে লোকেদের ভিতরে একটা ভীতি আসে যে না, অপরাধ করে পার পাওয়া যাবে না। এইটা যতদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা শুধু বলেই যাব 5 বছর, 1 বছর, 3 বছর পর এরকম স্টেটমেন্ট নিব, বাট কোনোটাই কোনো কাজ হবে না। আমার সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের এই লোকগুলোকে আমাদের একটা রিফর্মস আনতে হবে, সবার একটা কমিটমেন্ট থাকতে হবে। সেই
যারা তদন্ত করছে তাদের থেকে শুরু করে, যারা প্রসিকিউশনে থাকবে সেই অভিষেকদের থেকে শুরু করে যারা বিচার করবে, প্রত্যেকেই একটা কমিটমেন্ট থাকতে হবে যে অপরাধীকে আমি কোনোভাবে ছাড় দেব না, একে আমি শাস্তি নিশ্চিত করবই, এবং তার সম্পত্তি এই অবৈধ অর্থ আমি ফরফিট করে নিয়ে নেবো আর কি। এই যে এই কাজগুলো যদি আমরা করতে পারি এবং সেটা দৃশ্যমান করতে হবে তাদের শাস্তিটা, এবং এটা দ্রুত গতিতে করতে হবে, তাহলেই আমার মনে হয় আমরা এইখান থেকে বেরিয়ে আসতে পারবো আর কি। এবং আমাদের যে ইচ্ছা, সরকার যে জিরো টলারেন্সের কথা বলেছেন, সেই জিরো টলারেন্স আমরা করতে পারবো। আর এই অপকর্মের জন্য আরেকটা কথা বলতে দেখেন, আজকে সরকারের এত অর্জন, অর্থনৈতিক খাতে দেখেন, আপনি দেখেন সোশ্যাল সিকিউরিটির খাতে আপনি দেখেন কত অর্জন, তার মধ্যে একটা একটা করে দুর্নীতি থেকে যায়। আজকে কাগজে দেখছিলাম যে 87 লক্ষ লোককে আমরা বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছি রাষ্ট্রীয়ভাবে, তার ভিতরে 87,000-এর কোন, এখন যখন আপনার ডিজিটাল করতে গেছে, এখন যে 27,000-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে একটু আগে ঘরের কথা উঠলো, এই যে একটা কত চমৎকার একটা ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রী নিয়েছিলেন, যে আমি একটা ঠিকানাবিহীন লোককে আমি একটা ঠিকানা দেবো। এটা যে তার কাছে কত বড়, এই 2 লাখ টাকার ঘর যে তার কাছে 2 কোটি টাকার সমান ওই লোকটার কাছে, ওই গ্রামের অসহায় লোকটার কাছে। এই যে জিনিসটা আমরা যারা মাঠে মাঠে কাজ করেছি, আমরা দেখেছি ওদের অসহায়ত্ব, তাদের কথা চিন্তা করে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানেও দুর্নীতি ঢুকেছে, সেখানে কি পড়বি তোমার বাঘের ঘাড়ে। এবং প্রধানমন্ত্রীর যে বিশেষ প্রকল্প, সেই প্রকল্পের টাকা বলতে সেখানে আমরা আত্মসাৎ করেছি, সেখানে আমরা দুর্নীতি করেছি। এদেরকে তো খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার না, এদেরকে দেন না, শাস্তি দেন না। সবগুলোকে তো এই পর্যায়ে আনতে হবে না, একজনকে 5 বছর জেল দেন, 7 বছর জেল দেন, 10 বছর জেল দেন না, ওখানে দেখুক যে এগুলো করে পার পাওয়া যায় না। আজকে আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন, ওই জনপ্রতিনিধিদের কথা বলেন, গ্রাম পর্যায়ে যারা আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কোন টাকাটা চেয়ারম্যানকে না দিয়ে কে করাতে পারছে? আপনি তো এটা খালি ওই ঘরগুলো পড়িয়েছে সেটা দেখেছেন। আমাদের কাছে তথ্য আছে যে প্রত্যেকটা ঘরের থেকে চেয়ারম্যানকে টাকা দিতে হয়, যে তুমি 2 লাখ টাকার ঘর পাও, আমাকে 25,000 টাকা দেবা। 25,000, 30,000, 20,000 যে যা নিয়ে পারে, চেয়ারম্যানকে টাকা না দিয়ে কোনো ঘর পাওয়া যায় না। 50 to 60% টাকা চেয়ারম্যান মেম্বারকে দিয়ে আসতে হয় ওই ইউনিয়ন পরিষদের। দিস ইজ রিয়েলিটি। আপনি যান, মাঠে যান, তদন্ত করেন, যারা ঘর পাইছে তাদের বাড়িতে জিজ্ঞেস করেন কত টাকা দিয়ে আসছিলে, দেখেন তারা বলে দেবে। সো দিস ইজ রিয়েলিটি, দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট টু স্টপ ইট। ধরে এনে ওকে সাথে সাথে আপনি শাস্তি দিয়ে দেন। ওকে যে টিওনো তার সাথে জড়িত, টিওনোকে ধরেন, বা অন্য কোনো সরকারি কর্মকর্তা যদি তার সাথে জড়িত তাকেও ধরেন। যারা কাজটা করছে তাদেরকে আপনি শাস্তি দেন। এবং আমি আবারও বলবো, এই শাস্তি দেওয়াটা খুব কঠিন ব্যাপার না, এই প্রক্রিয়াটা খুব কঠিন না। এটার জন্য একটা কমিটমেন্ট থাকতে হবে আর কি, ওই পর্যায়ে যারা কাজ করছে তাদের। অনেক ধন্যবাদ। আর আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র। সুপ্রিয় দর্শক, আপনারা আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।